ব্রিটিশ সাহিত্যিক চেস্টারটন লিখেছিলেন, একজন জওয়ান লড়াই করে তার সামনে যা আছে তার প্রতি ঘৃণা থেকে নয়, বরং পেছনে যা আছে তার প্রতি ভালোবাসায়। সত্যি কখনো কখনো আমাদের নিজেদের যা আছে স্রেফ তার নিরাপত্তার দায়বদ্ধতায় প্রতিপক্ষকে কড়া জবাব দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। এই মুহূর্তে দেশের নিরাপত্তায় বারবার আঘাত হানছে প্রতিবেশী ষড়যন্ত্র। আর যেমন আজকেই সশস্ত্র সন্দেহভাজনদের গতিবিধির খবরে গোটা মুম্বাই জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ফিরে এসেছে 26/11 আতঙ্কের স্মৃতিও। আবার গোটা কাশ্মীর সীমান্ত যেন একেবারে বারুদের স্তূপের ওপর বসে। সেনাঘাঁটিতে জঙ্গি হানা, তারপর পাল্টা মারে 10 জঙ্গির মৃত্যু। মাঝরাতে সেনাপ্রধানদের নিয়ে সাউথ ব্লকের ওয়ার রুমে প্রধানমন্ত্রীর বৈঠক। যুদ্ধকালীন পরিস্থিতি কি একেই বলে? সব মিলিয়ে নিঃসন্দেহে উৎকণ্ঠার প্রহর গুনছে গোটা দেশ। আর এই নিয়ে ঘণ্টাখানেকের এই বিশেষ পর্ব। তবে শুরুতেই দেখব আজ সকালে মুম্বাইয়ে ফের 26/11 আতঙ্কের ছায়া কেন ফিরে এলো। কাশ্মীরের উরির পর কি এবার নবী মুম্বাইয়ের উড়ান? সেনাঘাটির পর পাক জঙ্গিদের নিশানায় কি এবার নৌসেনা ঘাঁটি? দুই স্কুল পড়ুয়ার দাবি ঘিরে আতঙ্কে মহারাষ্ট্রের রায়গড়ের গুরুত্বপূর্ণ এই বন্দর শহর। জঙ্গি হামলার আশঙ্কায় আকাশ থেকে সড়ক ইঞ্চি মেপে চলছে চিরুনি তল্লাশি। পুলিশ সূত্র দাবি, দশম ও দ্বাদশ শ্রেণীর দুই স্কুল পড়ুয়া অধ্যক্ষকে জানায় বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ এই এলাকায় তারা পাঠান স্যুট পরা 5-6 জনকে ঘুরতে দেখেছে। সবার কাছেই ব্যাকপ্যাক ও আগ্নেয়াস্ত্র ছিল। নিজেদের মধ্যে ওএনজিসি এবং স্কুল নিয়ে কথা বলছিল তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশের কন্ট্রোল রুমে জানান ওই স্কুলের অধ্যক্ষ। এরপরই তুঙ্গে ওঠে তৎপরতা। উড়ান ঘাটির কাছে এরকম ঘটনার গুরুত্ব বুঝে মুম্বাই, নবী মুম্বাই, ঠানে, রায়গড়ের উপকূল এলাকায় হাই অ্যালার্ট জারি করে নৌসেনার ওয়েস্টার্ন কমান্ড। আকাশপথে নজরদারি শুরু করে হেলিকপ্টার। যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য নৌসেনার কমান্ডো বাহিনী মার্কোস এবং সন্ত্রাস দমনে দেশের এলিট ফোর্স এনএসজিকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ময়দানে নেমেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। নবী মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায় নাকাবন্দি করে শুরু হয় তল্লাশি। यहाँ से करीब 1.5 किलोमीटर दूर एक दरगाह का परिसर पड़ता है। वहां पर उसने कुछ लोगों को देखा था। यही वो परिसर है जहां पर सब कुछ उस छात्रा ने उनको देखा था। यही है वो जगह जो कुंभारवाड़ा रोड है। यहाँ से लगभग एक आधे किलोमीटर के डिस्टेंस पे इनका स्कूल है। इसी रास्ते से वो लड़के स्कूल जा रहे थे। सुबह 6:30 बजे उसने इसी जगह पे 2 लोगों को देखा था, जिन्होंने पठानी ड्रेस जो पहना था पूरा, और उनके हाथ में गन्स थी, ऐसे उसने लड़की ने बताया था। और उसने स्कूल में जाने के बाद तुरंत अपने प्रिंसिपल को ये बात बताई थी। সমুদ্র পথে তল্লাশি শুরু করে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস অভিমন্যু। নৌসেনার মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন ডিকে শর্মা জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশের সঙ্গে একযোগে তল্লাশি চলছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক করা হয়েছে উপকূল রক্ষী বাহিনীকেও। উড়ানের করঞ্জাতেই রয়েছে নৌসেনার ঘাঁটি। উড়ান থেকে 44 কিলোমিটার দূরেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। সেখান থেকে এনএসজি হাবের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। কম বয়সীদের দেওয়া খবর, কিন্তু তাকে মোটেও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। কারণ রিল হোক বা রিয়েল, এরকম অনেক খবরই পরে সঠিক পরিণত হয়েছে। सर, मैं पुरानी हवेली से रिपोर्ट कर रहा हूं सर। खबर यह है कि इस बच्चे ने न्यूक्लियर बम को देख लिया है सर। ओवर सर। उस जगह की पूरी तरह तलाशी करो और बच्चे को किसी के साथ यहाँ हेडक्वार्टर्स में भेजो। সেই কারণেই বন্দর শহর উড়ানে সশস্ত্র সন্দেহভাজনদের ঘোরার খবরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। পরিস্থিতির উপর নজর রাখছে স্বরাষ্ট্র মন্ত্রকও। এবিপি আনন্দ। জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। জেনারেল রায়চৌধুরী, এই মুহূর্তে আমরা যখন আলোচনায় বসছি তখন মুম্বাইতে তো রেড অ্যালার্ট জারি হয়েছে। কলকাতার বিভিন্ন এন্ট্রি পয়েন্টে কড়া নজরদারি হয়েছে, নিরাপত্তা বেশ কয়েক গুণ বাড়ানো হয়েছে। তো কিভাবে এই ধরনের শুধুমাত্র মানে স্কুলের কিছু ছাত্রের কথার ভিত্তিতে যে ম্যাসিভ কম্বিং অপারেশন চলছে তাতে সাফল্য পাওয়া যাবে? একটা কথা মনে করিয়ে দিই, 1999 সালে কার্গিলের প্রথম খবরটা কিন্তু তারা মানে তারা একদম ওই মেষপালকদের থেকে খবরের সূত্র যে কেউ হতে পারে, তার উপরে অ্যাকশন নেওয়াটা দরকার। পরে ভুল হলে ভুল হয়েছে, বাট টেক অ্যাকশন। এবং যদি ওরা করছে এটা খুব ভালো কথা, ইউ হ্যাভ টু অ্যাক্ট। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে কেন 26/11 স্মৃতি আবার মুম্বাইবাসী এমনকি গোটা দেশবাসীর মনে ফেরত এলো। কি হয়েছিল 26/11 যা এখনো পর্যন্ত, যা স্মৃতিটাই নিঃসন্দেহে যে কোনো ভারতবাসীর মেরুদণ্ড দিয়ে শীতল শিহরণ বয়ে দেয়। দেখুন, ফের আতঙ্কে মহারাষ্ট্র। ফের সমুদ্রপথে মৃত্যুদূতদের আসার আশঙ্কা। অনেকেরই মনে পড়ে যাচ্ছে 8 বছর আগের কথা।
26-11। পাকিস্তান থেকে সমুদ্রপথেই বাণিজ্য নগরীতে এসে নেমেছিল কাসভরা, তারপর তাণ্ডব চালিয়েছিল মুম্বাইয়ের বুকে। ছত্রপতি শিবাজি টার্মিনাস, তারপর ট্রাইডেন্ট হোটেল, হোটেল তাজ, লিওপোল্ড ক্যাফে, কামা হসপিটাল, নরিমান হাউস, মেট্রো সিনেমা। কাসাবদের নির্বিচারে গুলি চালনায় মৃত্যু হয়েছিল 166 জনের। হেমন্ত কারকারে, বিজয় সালাস্কার, অশোক কামতের মতো পুলিশ অফিসারদের হারাতে হয়েছিল। নেমেছিল এনএসজি, নামানো হয়েছিল নৌবাহিনীর এলিট ফোর্স মার্কোসকে। একে একে জঙ্গিদের নিকেশ করেছিল এনএসজি কমান্ডোরা। তুকারাম ওমলের মতো সাহসী কনস্টেবল লাঠি হাতে কাসাবের AK-47 মোকাবিলা করে তাকে ধরেছিলেন। প্রাণ দিতে হয়েছিল ওমলেকে, কিন্তু পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছিলেন তিনি। এবার আরও একবার সেই মুম্বাইয়ের অদূরেই উড়ানে সন্দেহভাজনদের নামার খবরে আশঙ্কায় মায়ানগরী। এবিপি আনন্দ। কাব্য করে বলা যায় যে পৃথিবীর গভীরতম অসুখ এখন। আর ওয়ার রুমে দেশের প্রধানমন্ত্রী যখন মাঝরাতে 2 ঘন্টার বৈঠক করেন এবং সেই বৈঠকে ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে 3 বাহিনীর স্থল, জল এবং অন্তরিক্ষ বাহিনীর 3 জন প্রধান থাকেন, নিঃসন্দেহ মনে হয় যুদ্ধকালীন পরিস্থিতি জেনারেল আর কাকে বলে। এই যে ওয়ার রুমে এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয় এবং তাতে বালি দিয়ে তৈরি নানা মডেলে কিভাবে পাক অধিকৃত কাশ্মীরের নানা অংশে এবং পাকিস্তানে জঙ্গি শিবির চলছে সেগুলো দেখানো হয়। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে বোঝানো হয় যে ঠিক কী উপায় এটা ধ্বংস করা যায়। কতটা গুরুত্বপূর্ণ এই মাঝরাতের সাউথ ব্লকের বৈঠক? মাঝরাতটা হয়ে যায়, এটা একটা শুধু বম্বে না, মুম্বাই না, তার আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে উড়ি, নওগাম, বান্দিপুরা 3 জায়গায় হয়েছে। আর শ্রীনগর কিন্তু জ্বলছে, শ্রীনগর জ্বলছে। সুতরাং শ্রীনগর, উত্তর কাশ্মীর, মুম্বাই সব জায়গাতেই একটা আগুন লেগে গেছে। সুতরাং অফস রুমে গিয়ে যে ওখানে এরকম মানে কনফারেন্স হচ্ছে, একদম এটা তো সাধারণ এবং হাই প্রোফাইল। একদিকে স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা 3 জন প্রধান সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রীকে ব্রিফিং দিচ্ছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাদের সঙ্গে অন্য স্টাফ অফিসাররাও আছে, তারা সব দেখাচ্ছে কোথায় কি হয়। আমি দ্রুত একবার দেখে নেব এই মাঝরাতের বৈঠকে ঠিক কি উঠে এলো। উরিতে জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ভারতের 18 জন সৈনিকের প্রাণ। তারপর থেকে বাতাসে বারুদের গন্ধ, ফুঁসছে দেশ। তৈরি সেনা। অনেকে বলছেন এবার পাকিস্তানের ভিতরে ঢুকে মারার সময় এসে গিয়েছে। সরকারও কি সেরকম কিছুই ভাবছে? সাউথ ব্লকে সুপার সিক্রেট ওয়ার রুমে প্রধানমন্ত্রীর মাঝরাতের বৈঠক কি তারই ইঙ্গিত? সূত্রের খবর, 20 সেপ্টেম্বর গভীর রাত পর্যন্ত এই ওয়ার রুমে ছিলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনা প্রধান দলবীর সিংহ সুহাগ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা, নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা। নয়াদিল্লির সাউথ ব্লকেই প্রধানমন্ত্রীর দপ্তর, ঠিক পাশেই প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের এই ভবনের ভেতরেই রয়েছে সেনার সুপার সিক্রেট ওয়ার রুম। সাধারণ মানুষ তো দূরের কথা, বহু আমলাও সেখানে ঢুকতে পারেন না। ওয়ার রুম হলো সেই জায়গা যেখান থেকে সেনার গতিবিধির ওপর নজর রাখা হয়। এখানেই সেনার স্ট্র্যাটেজি তৈরি হয়। যুদ্ধের সময় এই ওয়ার রুমই হয়ে ওঠে কন্ট্রোল রুম। এহেন ওয়ার রুমে মাঝরাতে সেনা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। সারা দেশের কৌতূহল, কি আলোচনা হলো ওয়ার রুমে? তবে কি যুদ্ধের প্রস্তুতি? সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সামনে বিশাল টেবিলে রাখা হয় একটি স্যান্ড মডেল, অর্থাৎ বালির তৈরি মডেল। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, পাকিস্তানের কোথায় জঙ্গি শিবির রয়েছে, পাক সেনা কোথা থেকে গুলি চালাচ্ছে, সব হুবহু দেখানো হয়। ভারতের জল, স্থল ও বায়ুসেনার মধ্যে কিভাবে সমন্বয় স্থাপন করা হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিভাবে 3 বাহিনী রণক্ষেত্রে নামে, তা প্রধানমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান প্রধানরা। সূত্রের খবর, ওয়ার রুমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে সেনা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে প্যারা কমান্ডো বাহিনীকে। পাকিস্তানের ব্যাট বা বর্ডার অ্যাকশন টিমের মোকাবিলায় ভারতীয় সেনার বিশেষ ঘাতক ব্যাটালিয়নকে নামানো হবে। নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও সেনা মোতায়েন করা হবে। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। নরেন্দ্র মোদী এর আগে 2 বার এই ওয়ার রুমে এসেছেন, তবে তখন পরিস্থিতি আলাদা ছিল। উরিতে জঙ্গি হামলার পর যখন পাকিস্তানকে সবক শেখানোর দাবি উঠছে, তখন সেই ওয়ার রুমে মাঝরাতে সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে 3 বাহিনীর রণকৌশল কি হবে তা নিয়ে প্রধানদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এবিপি আনন্দ।
জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, আমি দ্রুত একবার এখনো পর্যন্ত নেওয়া এই মাঝরাতের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বলে দিই। এক হচ্ছে যে সেনা ক্যাম্পের সুরক্ষার জন্য প্যারা কমান্ডো বাহিনীকে সবসময় তৈরি রাখতে, পাকিস্তানের ব্যাট যেটা আছে বর্ডার অ্যাকশন টিম, তাদের একটা পাল্টা ঘাতক ব্যাটালিয়ান ভারতীয় সেনার পক্ষে তৈরি করা, এলওসি এবং সীমান্তে অতিরিক্ত সেনা পাঠানো, এলওসির ওপর সবসময় আকাশপথে ড্রোন ক্যামেরা একটা নজরদারি, এবং ভারত সীমার মধ্যে যে জঙ্গিরা ঢুকে পড়েছে কঠোর হাতে তাদের মোকাবিলা, খুঁজে বের করা এবং নিকেশ করা। আমি এই কথাটা আজকে বলতে পারি, এই কয়েকদিনের যেটা আপনারাও জানেন আমরাও শুনছি, কিছু কিছু খবর আসছে মিডিয়াতে যা দেওয়া হচ্ছে। একটা ঘটনা যেটা সারা ভারতবাসী খেয়াল করেছে, যে এই সরকার অ্যাকচুয়ালি সিদ্ধান্তহীনতায় ভুগছে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই সিদ্ধান্তহীনতায় কি কি জায়গায় ভুগছে না, সেটা ডিপ্লোমেসির ক্ষেত্রেই হোক, সেখানেও সিদ্ধান্তহীনতায় ভুগছি না। আর্মিকে যুদ্ধকালীন প্রস্তুতিতে রাখা, এখানে জেনারেল আছেন, এখানে ওনার সময় উনি জানেন যে একটা জিনিস পেতে আর্মির জন্যে উনি পাঠাচ্ছেন বর্ডারে, তাদের না আছে বন্দুক, না আছে ঢাল, না আছে তলোয়ার। একটা শুধু বলেছি 10 বছর ধরে আপনার, আমি সব বুঝলাম জয়প্রকাশ, আপনি আমায় বলুন, আমি আপনাকে এইটাই বলছি, আমি বলছি উড়ির মতো নৃশংস ঘটনা ঘটলো, ঘটনা কোন 10 সরকার বছরে তো থাকলে বলবে যে না ওরা কাপুরুষ না, নয়? না কাপুরুষ নয়, কড়া প্রতিক্রিয়া এরা হচ্ছে মহাপুরুষ। যে কোনো সরকারই দিত। আমি বলতে, আপনি ওটা প্রতিক্রিয়া ওটা নিয়ে প্রতিক্রিয়া না, সাফল্য আমি মাপছেন। প্রতিক্রিয়ার কথা বলছি না, হ্যাঁ। প্রতিক্রিয়ার কথাও বলছি না, আমি বলছি সবথেকে বড় জায়গা জেনারেল আছেন বলে বুলেট প্রুফ জ্যাকেট লাগবে 3.5 লক্ষ, 10 বছর ধরে অর্ডার হয়নি, এই প্রথম অর্ডার করা হয়েছে 50,000। 10 বছর লেগেছে, একটা অর্ডার করতে পারিনি। এই যে সিদ্ধান্তহীনতায় 10 বছর আমরা ভুগেছি, সেই সিদ্ধান্তহীনতায় এই সরকার ভুগছে না। এবং তাই জন্য বললাম ডিপ্লোমেসির ক্ষেত্রে হোক, না ভুগে সিদ্ধান্তটা কি হবে, এইটাই তো বলছি, আর্মিকে নিজের জায়গায় রেডি করা হোক, তার জন্য সময় লাগে, সেটাও করা হচ্ছে গত 2 বছর ধরে, যা আর্মির জন্য করা হয়েছে। আর আজকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে রিটালিয়েশনের ক্ষেত্রেই হোক, কারণ আমরা জানি, আপনারাও জানেন, আজকেই আসছে সামনে যে 2010-11-তে আর্মি বারবার চেয়েছিল যে আমরা রিটালিয়েট করি এবং ওই জঙ্গি শিবিরগুলোকে ধ্বংস করি, এবং সেখানে বলা হয়েছিল ওয়েট ওয়েট ওয়েট। আজকে সারা ভারত এই ওয়েট কথাটার মনমোহন সিং এর সময়কার অর্থ বোঝার চেষ্টা করছে। আজকে সেটা দেরির জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আর যাতে ক্ষতিগ্রস্ত না হই তার জন্য এই সরকার আর সিদ্ধান্তহীনতা। আমি সব বুঝলাম, আমার বক্তব্য অন্য কোনো সরকার থাকলে সেখানেও প্রতিক্রিয়া একই রকম তীব্র হতো। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বা মনমোহন সিং থাকলেও প্রতিক্রিয়া তফাৎ হতো কিনা সেটা বিবেচ্য। আমি কিন্তু আপনার মিশ্রের কাছে যাব না, না না না, আমি না, প্রতিক্রিয়া একটা জিনিস আর ব্যবস্থা আরেকটা জিনিস, আমাদের মনে করিয়ে দিই আপনাকে যে আমরা দুটো ক্ষেত্রে, সিয়াচেনের সময় আমরা গিয়ে বলেছিলাম যে সিয়াচেনের সমস্ত জায়গা ফেরত দিয়ে দেব, আর যখন জেনারেল সাহেব ছিলেন বাংলাদেশ ওয়ারের সময় খুলনাতে, সেই সময় আমরা 15,000 কিলোমিটার পাকিস্তানের কাছ থেকে অধিকার করা জমি সিমলা চুক্তিতে গিফট করেছিলাম। এগুলোও মাথায় রাখতে হবে। ওম প্রকাশ মিশ্র হেসে কুটিবাড়ি খাচ্ছেন, হ্যাঁ এত হাসি পাচ্ছে না। প্রথমত বলি যে পাকিস্তান আর সন্ত্রাসবাদ সমর্থক হয়ে গেছে, এবং যে কোনো ভাবেই হোক ভারতবর্ষকে এবং আমাদের দল মত নির্বিশেষে আমাদের সারা দেশ আমরা সরকারের সঙ্গে রয়েছি, এবং সরকার যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা আমরা ধরেই নিচ্ছি যে ভাবনা চিন্তা করবার মধ্য দিয়ে যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে সেগুলিকে অ্যাসেস করে, এবং যারা স্টেক হোল্ডার্স রয়েছেন তাদের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে কনসাল্ট করে সরকার যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন না কেন, ভারতবর্ষের সমস্ত নাগরিক সেই সিদ্ধান্তকে সমর্থন করবে এবং সরকারের বিরোধী দল হিসেবে এই ঘটনা এবং তার প্রতিক্রিয়াকে কিভাবে দেখছেন? অতি অবশ্যই আমরা বলবো যে পাকিস্তান সম্পর্কে যে চিরাচরিত আমাদের যে পজিশন, সেটা জাতীয় কংগ্রেসের সরকার হোক বা অন্যান্য বিভিন্ন রকমের অন্য সরকার হোক, প্রতিক্রিয়া কিন্তু একই রকম। অর্থাৎ যে পাকিস্তান এই ছায়াযুদ্ধ করছে, প্রক্সি ওয়ার করছে, ক্রস বর্ডার টেরোরিজমে তারা বিশ্বাস করে ইত্যাদি।
পাকিস্তান এই ছায়াযুদ্ধ করছে, প্রক্সি ওয়ার করছে, ক্রস বর্ডার টেরোরিজমে তারা বিশ্বাস করে ইত্যাদি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে আমাদেরকে এটাও ঠিক করতে হবে যে আমাদের যে স্ট্যান্ডটা, আমরা এটা এখন আর বলতে চাইছি না যে নরেন্দ্র মোদী বলেছিলেন মনমোহন সিংকে ডুব মারো, উনি বলেছিলেন পাকিস্তানকে লাভ লেটার দেবে না, আমরা কোনো ক্রিটিসাইজই করতে চাইছি না। আমরা চাইছি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি ভালো করে স্থির চিত্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, আমরা সাহায্য করব। নরেন্দ্র মোদী কিন্তু বারবার দুটো কথা বলছেন আমাকে যে বলতে আপনাদের সময় মনমোহন সরকারের সময় এখন তো আমাদের সময় নয় সুমন, অত্যন্ত নরম সুমন, কূটনীতি। না না, আমার বক্তব্য হচ্ছে যে নরম কূটনীতি। না এই সেই আলোচনা করব না। আমি বলতে চাইছি আপনাকে যে আপনারা ভুল সংবাদ পরিবেশন করবেন, আপনার চ্যানেল করেনি, খুব ভালো কথা। এই যে সারা ভারতবর্ষে সবাইকে বিজেপি RSS প্রচার করে দিল, পরশুদিন থেকে চলছে যে ভারতবর্ষের কমান্ডো বাহিনী নাকি পাকিস্তানে ঢুকে ইতিমধ্যে ফেক খবর, পুরো ফেক খবর প্রমাণিত হয়ে গেল। আরেকটা সংবাদ প্রকাশিত হচ্ছে আপনাদের চ্যানেলেই বলছি, আমি চ্যানেলগুলির নাম করছি না, তারা বলে দিল গুজব নিয়ে আলোচনা করবেন না। গুজব না, টাইমস নাও বলছে যে রাশিয়া আর পাকিস্তান তাদের যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা আগামী কাল থেকে শুরু হতে চলেছে সেটা নাকি ক্যান্সেলড হয়ে গেছে। আমি বলছি ওম প্রকাশ দা, যেটা এবিপি আনন্দ দেখায়নি, আমি সেই নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমার বক্তব্য রাম মাধব, যিনি বলছেন দাঁতের বদলে গোটা চোয়াল পাকিস্তানের ধ্বংস করে দিতে হবে। এই সমস্ত অবান্তর কথা বলছে, ডেলিবারেটলি বলছে, এখন বুঝে উঠতে পারছে না, কি করবেন। এবং আপনাকে মানে খারাপ নিউজটা হচ্ছে এইটা যে ডিপ্লোম্যাটিক্যালি আমাদের বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে গত 5 দিনে। আমেরিকার স্টেটমেন্টটা ভালো করে পড়বেন, রাশিয়ার স্টেটমেন্টটা ভালো করে পড়বেন, আজকে ইসলামিক অর্গানাইজেশন যে IOC আছে তাদের স্টেটমেন্টটা দেখুন, চায়নার স্টেটমেন্টটা দেখুন। আমরা প্রচার করার চেষ্টা করছি, পাশে আছি বলে তো না পাশে আছি, গভর্নমেন্ট ঠিক করুক, কিন্তু গভর্নমেন্টের তো পলিসি হবে। গভর্নমেন্ট কি ঠিক করছে? নওয়াজ শরীফের সঙ্গে করমর্দন হচ্ছে, তার বাড়িতে দেখা করতে চলে যাচ্ছেন, বিরিয়ানি হয়েছে, শাড়ি হয়েছে। আরে আমাদের সময় তো অনেক কিছুই হয়েছে, ভুল হয়েছে। তোমাদের তো প্রায় 2.5 বছর হয়ে গেল। নরেন্দ্র মোদী এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী? আজকে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে টুইটের মাধ্যম দিয়ে ডিপ্লোমেসি চলে। এই সমস্ত বলবেন না। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু পাশাপাশি এটা ঠিক গভর্নমেন্ট কি চাইছে, তার পলিসিটা কি। পিডিপির সঙ্গে গভর্নমেন্ট আছে ওখানে। কাশ্মীরের কথা আমেরিকা তার স্টেটমেন্ট, চায়না কি বলেছে না, ইস্যু তো আমরা বলছি যে নেই, কিন্তু আমি যখন দেখাতে চাইছি ডিপ্লোম্যাটিক্যালি সাকসেস হয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আনফরচুনেট হলেও গত 4 ঘন্টা ধরে পড়াশোনা করছিলাম, বিভিন্ন জায়গা থেকে যে স্টেটমেন্টগুলি এসছে সেগুলিকে অনেকে খুব ভালো করে অ্যানালাইজ করেছেন। আমার একটু পারদর্শিতা আছে অ্যানালাইজ করবার, এই ক্ষেত্রে আমি দেখছি যে আমরা এক পাও এগোতে পারিনি। কিন্তু পাশাপাশি এটা ঠিক গভর্নমেন্ট যদি স্থির করে যে আমরা স্টেপ নেব, তখন আমরা নেব। না সারা পৃথিবী একটা কথা বলছে, আমরা যেরকম ভাবে বলছি আফগানিস্তান যেভাবে সাপোর্ট করেছে তাদের টেরর স্টেট বলে, সেই ডিটেলে যাচ্ছি না, সব মানুষ সারা দিন ধরে শুনছে দেখছে। আমি বলছি ওম প্রকাশ বাবু কংগ্রেসের প্রতিনিধি, আজকে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কি লিখছে, যুব কংগ্রেসের যদি এই লেখাটা আপনারা দেখেন মনে হবে পাকিস্তানে ছাপানো হয়েছে, শুধু উপর থেকে বাদ দিয়ে দিন, পড়ে দেখুন আপনারা। ওম প্রকাশ বাবু পড়েছেন কিনা জানি না, তারা বলছেন নরেন্দ্র মোদীর যুব কংগ্রেস, না আপনাদের যুব কংগ্রেস আজকে গিয়ে দিয়েছে, বিজেপিকে দিয়েছে। আমি কংগ্রেস, যুব কংগ্রেস, রাম মাধব এই আলোচনা থেকে বেরিয়ে আবার সামরিক যুক্তিতে আসবো। যে কোথাও আপনার মনে হয় জেনারেল আপনি 1971 সালে যখন বাংলাদেশ ছিল, যখন আমি তখন মেজর ছিলাম, তবে আমিও জানি যে তখন যে সম্পর্ক ইন্দিরা গান্ধী এবং অটল বিহারীর সঙ্গে ছিল সেই রকম সম্পর্ক আজকে থাকা দরকার, আমি এইটা বলতে চাইছি। একবার শিল্পী অনুপ রায়ের কাছে চলে যাব। অনুপদা এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। অনুপদা ইতিমধ্যেই একটা তার রেখার মাধ্যমে একটা কূটনৈতিক বোঝাপড়া এবং পাঞ্জা লড়ার শক্তি পরীক্ষার একটা ছবি এঁকে দিয়েছেন। অনুপদার নিজের কথাতেই শুনবো। অনুপদা, কাশ্মীরকে উপলক্ষ করে এখানে আমরা সাধারণত জানি যে কাশ্মীরে ক্ষতিগ্রস্ত কারা,
এইসব সাধারণ মানুষগুলো কিন্তু সেটাকে উপলক্ষ করেই কিন্তু দুদেশের সমস্ত কূটনৈতিক বোঝাপড়াগুলো কি রেশারেশিগুলো চলছে। আমার ছবির বিষয়বস্তু সেটাই। আপনাদের দেখাবো যে মনে করা হচ্ছে যে একদিকে ভারতের পক্ষে এই মুহূর্তে গোটা দেশের মধ্যে একটা জনমত উঠছে, সেই জনমতের যৌক্তিকতা এবং তার বিভিন্ন যুক্তিগুলো নিয়ে আমরা নিঃসন্দেহে বিশ্লেষণ করব, কিন্তু পাল্টা আঘাত করা উচিত পাকিস্তানকে। জেনারেলের সঙ্গে কিছুক্ষণ আগেই বসেছিলাম, আমরা দেখাবো যে কিভাবে ভাবা হচ্ছে ভারত সামরিকভাবে পাল্টা আঘাত করতে পারে, কি তার পদ্ধতি হতে পারে এবং ঠিক কোন জায়গা থেকে পাল্টা আঘাত হানা যেতে পারে। সামরিকভাবে প্রাক্তন সেনাপ্রধান হিসেবে জেনারেল শঙ্কর রায়চৌধুরী নিঃসন্দেহে আমাদের দেখাবে না। কোনো সন্দেহ নেই যে উরি হামলার পর নিঃসন্দেহে ভারতের জনমতের একটা অংশ একেবারে সরাসরি পাকিস্তানকে পাল্টা আঘাত করতে হবে ভারতের, এই রকম একটা দাবি উঠছে। কিন্তু তার সামরিক বাস্তবতা কতটুকু? ভারত যদি এই রকম কোনো সিদ্ধান্ত নেয়, কোন কোন পদ্ধতিতে আঘাত আনতে পারে প্রতিবেশী রাষ্ট্রের ওপর? দ্রুত আমরা দেখে নেব সেই বিষয় নিয়ে, যে বিষয় দেশ জোড়া চর্চা হচ্ছে। দেখুন, কখনো গুরুদাসপুর, কখনো পাঠানকোট, কখনো উরি। সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে বারবার ভারতীয় সেনার রক্ত ঝরাচ্ছে পাক জঙ্গিরা। কিন্তু কতদিন এরকম চলবে? অনেকে জানতে চাইছেন ভারত কিভাবে পাকিস্তানের মুখের ওপর জবাব দিতে পারে। ভারতের সামনে কি কি রাস্তা খোলা রয়েছে? নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে প্রথম রাস্তাই হলো সার্জিক্যাল স্ট্রাইক, অর্থাৎ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেশ করা। যেভাবে মার্কিন সেনা অ্যাবোটাবাদের গোপন ঘাঁটিতে ঢুকে লাদেনকে ঝাঁঝরা করে দিয়েছিল, ভারতীয় সেনাও সেভাবেই পাকিস্তানে ঢুকে মাসুদ আজহার, হাফিজ সঈদকে শেষ করতে পারে। We have the desired capability to respond to such blatant acts of aggression and violence in the manner as deemed appropriate by us. তবে ওয়াকিবহাল মহলের মতে ভারতের সামনে যে দ্বিতীয় রাস্তা খোলা আছে তা হলো হট পারস্যুট। এক্ষেত্রেও সীমান্ত পেরিয়েই হামলা চালায় বিশাল সেনাবাহিনী, যেভাবে 2015 সালের জুনে মায়ানমারে ঢুকে জঙ্গিদের নিকেশ করে ভারতীয় সেনা। কিন্তু মায়ানমারে অভিযান চালানো আর পাকিস্তানের সেনা অভিযান এক নয়, কারণ মায়ানমারের সেনা ভারতীয় সেনাকে ঢুকতে আটকায়নি। পাকিস্তান কিন্তু পাল্টা আঘাত হানবে। म्यांमार में जो हुआ था उसमें गवर्नमेंट का भी कोऑपरेशन था और वहां पे जो थी वहां की जनता भी इसको सपोर्ट में थी, कई बातें वहां पे थी, पर यहाँ की टेरेन अजीब है। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিকল্প হতে পারে ক্রস বর্ডার স্ট্রাইক। এক্ষেত্রে সুবিধা হলো সীমান্ত না পেরিয়ে পাক সেনাকে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে, সীমান্ত সংলগ্ন জঙ্গি ঘাঁটিও ধ্বংস করা যাবে। 2014 में पूंछ इलाके में भारत ने किया था कि लगातार इतनी ज़्यादा फायरिंग एलओसी पे की थी कि फिर पाकिस्तान को बाध्य होना पड़ा था बंद करने के लिए फायरिंग। तो उसी तरह से उस तरह का कोई लोकलाइज्ड एक्शन अगर करें तो क्या वो इफेक्टिव होगा? वो कैंप वहाँ बने हुए थे आज़ाद कश्मीर में, उस समय तो हमने हमला किया नहीं, 2001 में नहीं किया, 2008 में नहीं किया, पठानकोट के बाद नहीं किया। तो अब हम हमला करेंगे तो कहाँ करेंगे? तो मुझे नहीं लगता है कुछ होगा। যখনই জঙ্গি হানার পর নয়াদিল্লি কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয়, ঠিক তখনই পরমাণু যুদ্ধের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ। বিশেষজ্ঞদের একাংশের মতে নিজেদের বাঁচাতে পাকিস্তান এই কৌশল নেয়, তাই সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে পাল্টা জবাব না দেওয়ার পথে হাঁটাটা বুদ্ধিমানের কাজ হবে না। তবে পরমাণু যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি পন্থা নেওয়া হবে সেটাও আগে থেকে ঠিক করে রাখতে হবে। শেষমেশ কোন পথে হাঁটবে মোদী সরকার? এবিপি আনন্দ। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করেছিলাম ঠিক কিভাবে, কোন পদ্ধতিতে, কোন রাস্তায় ভারত যদি চায়, যদি সিদ্ধান্ত হয়, আঘাত হানতে পারে পাকিস্তানের ওপর। প্রথমেই হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক। জেনারেল, একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে কতটা ওয়াইজ ডিসিশন ভারতের পক্ষে, যেখানে বারবার পাকিস্তানের তরফ থেকে পরমাণু যুদ্ধের মানে প্রায় আমি বলবো জুজু দেখানো হয়। আমি নিজের ব্যক্তিগত মতামত জানাচ্ছি, হ্যাঁ, এটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি মনে করি যে এই সময় এই মুহূর্তে আমরা ওপারে স্ট্রাইক করা উচিত না। আচ্ছা, কেন 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 কেন
কেন যে পাকিস্তানেও ইলেকশন আসছে এবং যদি ভারত এপার থেকে হামলা করে তাহলে পাকিস্তানের জনমত বিশেষ করে বেলুচিস্তান তারপরে সিন্ধ ইত্যাদি তখন আর অন্য কোনো উপায় থাকবে না, ওরা একজোট হতেই হবে। আচ্ছা, সেইটা থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার। আমার নিজের মতে এইভাবে হামলা করাটা বুদ্ধিমানের কাজ এখন হবে না, এই মুহূর্তে হবে না। তবে ওপার যেতে হবে, ওপারে যেতে হবে। এবং যদি আপনারা আমাদের মিজোরামে একটা জায়গা আছে ব্যারাংটে, সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জাঙ্গল ওয়ারফেয়ার স্কুল আছে, সেখানে বড় বড় অক্ষরে একটা বোর্ড লেখা আছে ঢোকার আগে, ফাইট দ্য গেরিলা লাইক আ গেরিলা। আমার বক্তব্য হচ্ছে ফাইট দি মুজাহিদিন অর লাইক এ মুজাহিদিন। মানে তুমি ওপারে যাও, ওরা তো এপারে ঢুকছে, তুমি যাও, কিন্তু রেগুলার সেনাবাহিনী যেতে পারবে না। সুতরাং আমাদের এই মুজাহিদ বাহিনী, আমাদের নিজেদের মুজাহিদ বাহিনী, একদম আপনি এর আগেও যে তথ্য দিয়েছিলেন ভারতের নিজস্ব ফিদাই বাহিনী তৈরি করতে হবে, ফিদাইন বাহিনী আমাদের গড়তে হবে। কিভাবে গড়তে হবে সেটা একটা আলাদা বিশাল চর্চা। আমাদের মতবাদ, ফিদাইন বাহিনী তৈরি করতে গেলে প্রশিক্ষণটা বড় কথা না, প্রশিক্ষণ আমরা চমৎকার দিই, মতবাদটা তৈরি করার কথা, কি মতবাদ হবে। কিন্তু ভারতের মতো ঘোষিত সংবিধান নির্দিষ্ট একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এ তো কোনো ধর্মীয় ভাবাবেগ তৈরির বিষয় নয়। কি আদর্শগত ভিতটা কি হবে? আদর্শ বলছি, একাধিক মডেল আছে, আমি মডেল কথাটা বারবার বলছি। একটা হচ্ছে যেটা তুমি বললে এক্ষুনি, জেহাদি মডেল, সেটা ভারতবর্ষের অবশ্যই কান্ট বি ইউজড। তবে অন্য মডেল আছে, নন ইসলামিক মডেল, এলটিটি আছে, মুক্তিবাহিনী আছে, নানা মডেলে এরকম আমাদের নিজেদের যারা মুজাহিদিন বলুন কিংবা বলুন, হ্যাঁ, উই ক্যান ডু দ্যাট, তবে একটা ডিসিশন নেওয়া দরকার। জেনারেল রায়চৌধুরী, এই যে আপনি বোঝাচ্ছিলেন যে এই সার্জিক্যাল স্ট্রাইক, এখানে হেলিকপ্টারের সাইন দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি, হট পারসুট এই দিকে পশ্চিম দিকে, এই ধরনের আঘাতের ক্ষেত্রে পাকিস্তানের মতো সামরিক শক্তির বিচারে ভারত কতটা শক্তিশালী? মানে সেও তো স্ট্রাইক ব্যাক করবে, কতটা? হ্যাঁ, স্ট্রাইক ব্যাক না, প্রথম কথা হচ্ছে হেলিবোর্ন স্ট্রাইক যেটা আছে, হ্যাঁ একদম, যেটা সার্জিক্যাল স্ট্রাইক বলে, দ্যাট ইজ দ্য মোস্ট ভালনারেবল টাইপ। কারণ আপনি যখন আকাশে উঠছেন, ইউ আর ভেরি ভালনারেবল, এবং যেখানে নামবে সেখানকার পরিস্থিতি ওরা তৈরি আছে কিনা, এ সমস্ত আমাদের ইন্টেলিজেন্স সম্বন্ধে আসে, আমরা সে সমস্ত প্ল্যান করেই যায়। তবুও ইট মে বি নট মোর দেন 70% রাইট, বেশ 30% চান্স থাকবেই, হতাহত, ক্ষতি, প্রিজনার হবেই। সুতরাং সেইটাকে খুব একটা ভেবে চিন্তে তারপর যাওয়া দরকার। কারগিলে যেমন বোফোর্স নামানো হয়েছিল, মিরাজ ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এপার থেকে গোলা ফায়ারিং করব, দ্যাটস নট রিয়েলি এ ট্রান্স বর্ডার স্ট্রাইক। আচ্ছা, ওটা আমরা বহুদিন ধরে করে আসছি, ওটাতে কিছু আসে যায় না। আমরা 10টা গোলা ফায়ার করব, ওরা হয়তো ক্রস বর্ডার ফায়ারিং এসকেলেশন, দ্যাটস ক্রস বর্ডার ফায়ারিং, দ্যাট ইজ নট এ ক্রস বর্ডার স্ট্রাইক। স্ট্রাইক মানে ফিজিক্যালি ওপারে গিয়ে করতে হবে। আমি নিজে মনে করি যে যদি সেনাবাহিনীর তরফ থেকে যায় তাহলে বোধহয় ওখানকার জনমত একটা আমরা সেই অ্যাডভান্টেজটা লুজ করতে পারি। সো উই শুড ম্যানুফ্যাকচার আওয়ার ওন ফিদাইন। একদম, তাদের মতবাদটা কি হবে সেটা নিয়ে আলাদা অবশ্যই আমি আসবো। এটা মনে রাখা দরকার, পাকিস্তান যতই বলুক না কেন, ট্র্যাডিশনাল ওয়ারফেয়ারে 47 থেকে এ পর্যন্ত পাকিস্তান প্রত্যেকবার হেরেছে। এটা মনে রাখা দরকার, পাকিস্তান যতই বলুক না কেন, ট্র্যাডিশনাল ওয়ারফেয়ারে 47 থেকে এ পর্যন্ত পাকিস্তান প্রত্যেকবার হেরেছে, ওরা এইরকম জঙ্গি হানায় অনেক হয়তো ক্ষতি করছে, কিন্তু ট্র্যাডিশনাল যে মোদি সরকার একটা সিদ্ধান্ত নিক, মোদি সরকার সিদ্ধান্ত শক্তির বিচারে আমাদের অন্য বিশেষজ্ঞদের কাছে আমি আসবো। রাজনীতির এই তর্ককে খানিকটা হলেও দূরে সরিয়ে রেখে আমি দ্রুত একবার দেখাবো সামরিক শক্তির বিচার করেছি আমরা চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের।
47-এ আগ্রাসন দেখাতে গিয়ে ফল ভুগতে হয়েছিল। 65-তেও স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। 71-এ দু টুকরো হতে হয়েছে। 1999-এ নিজেদের জওয়ানদের দেহটুকু নেওয়ার সাহস পর্যন্ত দেখায়নি। এত যুদ্ধ হেরেও কি শিক্ষা হয়নি পাকিস্তানের? সৈন্য ক্ষমতার নিরিখে ধারে ভারে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত। ইসলামাবাদ নিজেও তা জানে, কিন্তু তাদের ভরসা চীন, কারণ চীন আবার সুপার পাওয়ার। ভারতে পদাতিক সৈন্যের সংখ্যা 13,25,000, পাকিস্তানের অর্ধেকের চেয়েও কম, 6,20,000। ভারতীয় বায়ুসেনার হাতে মোট 1,905টি বিমান রয়েছে, এর মধ্যে যুদ্ধ বিমান 629টি। পাকিস্তানের হাতে 914টি বিমান রয়েছে, এর মধ্যে যুদ্ধ বিমান 387টি। ভারতীয় বায়ুসেনার অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 20, পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার 48টি। ভারতের আর্মার্ড ফাইটিং ভেহিকেল আছে 6,704টি, পাকিস্তানের আছে 2,828টি। ভারতের ট্যাঙ্ক আছে 6,464টি, পাকিস্তানের হাতে 2,924টি। ভারতের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আছে 291টি, পাকিস্তানের 134টি। ভারতের যুদ্ধ বিমান পরিবহনকারী 2টি যুদ্ধ জাহাজ রয়েছে, পাকিস্তানের একটিও নেই। ভারতের পরমাণু চালিত সাবমেরিন অরিহন্ত জলে নামার অপেক্ষায়, পাকিস্তানের একটিও পরমাণু চালিত সাবমেরিন নেই। ভারতের হাতে ডুবোজাহাজের সংখ্যা 14টি, পাকিস্তানের হাতে মাত্র 5টি। দু দেশের হাতেই আছে পরমাণু বোমা, তবে যুদ্ধ বাঁধলে পাকিস্তান অপেক্ষা করবে চীনের জন্য, কারণ চীন ধারে ভারে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে। ভারতের ট্যাঙ্ক আছে 6,464টি, চীনের ট্যাঙ্ক আছে 9,162টি। ভারতের আর্মার্ড ফাইটিং ভেহিকেল আছে 6,704টি, চীনের 4,791টি। ভারতের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আছে 291টি, চীনের 1,773টি। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান 629টি, চীনের 1,068টি। ভারতীয় বায়ুসেনার অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 20, চীনের অ্যাটাক হেলিকপ্টার 198টি। ভারতের ডুবোজাহাজ আছে 14টি, চীনের 69টি। ভারতের যুদ্ধ বিমান পরিবহনকারী 2টি যুদ্ধ জাহাজ রয়েছে, চীনের 1টি। 1971-এর যুদ্ধেও পাকিস্তান চীনের সাহায্য চেয়েছিল, কিন্তু রাশিয়ার হুমকির মুখে চীন সাহস দেখায়নি ভারতকে আক্রমণ করার। এবিপি আনন্দ। আমি জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। আমি বলছি যে এই যুদ্ধ 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 এই আবেগটা যদি দূরে সরিয়ে রাখি, তাহলে ভারতের ক্ষেত্রে পাল্টা একটা মার, এটা কতটা আন্তর্জাতিক সম্পর্কের বিচারে কতটা বিচক্ষণতার পরিচয় হবে সেটা? আচ্ছা, এটা আরম্ভ করার আগে আমি একটু বলে নিই, এই মুহূর্তে পাকিস্তানি এয়ারফোর্স কিন্তু হাইমার্ক বলে একটা এক্সারসাইজ করছে। নর্দার্ন পাকিস্তানের এয়ার স্পেস অনেকটাই ব্লকড, যেমন কারগিল, এই স্কারদু, গিলগিট, এইসব জায়গায় ব্লকড আছে। হাইওয়ে, মোটরওয়েজ M1, M2 ওই নর্দার্ন এরিয়াতে সেগুলো বন্ধ আছে, ব্লকড। হাইওয়ের ক্ষেত্রে বলা হয়েছে, পাকিস্তান সরকার বলেছে যে কনস্ট্রাকশন ওয়ার্ক, আর এয়ার স্পেসের বলা হচ্ছে এটা যে রুটিন, ওরা নাকি প্রত্যেক 5 বছর অন্তর এরা করে। কিন্তু গত মানডে, মানে সানডে অ্যাটাক হয়েছে তো উড়িতে, মানডেতে পাকিস্তান নোটিশ দিয়েছে এয়ারম্যানদের যেরকম এয়ার স্পেস বন্ধ থাকবে। কাজে ওখানে কিন্তু ভীষণভাবে ওরা এক্সপেক্ট করছে যে ইন্ডিয়া একটা অ্যাটাক করবে, এবং ওদের টিভি চ্যানেলগুলো নাকি, এটা পাকিস্তানি সোর্সে আমি কোট করছি, ডন টিভি চ্যানেলগুলো নাকি অলরেডি স্পেকুলেট করছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। একদম। আচ্ছা, ইউনাইটেড স্টেটসের কথা একটা বলিনি, যেটা এখানে এখনো মেনশন হয়নি দেখছি, সেটা হচ্ছে যে HR 6069 বলে একটা রেজলিউশন, একটা বিল ইন্ট্রোডিউস করেছে দুজন সেনেটর, একদম, এবং একজন ডেমোক্রেটিক পার্টি, একজন রিপাবলিকান পার্টি, তার মানে ক্রস পার্টি, দুটো পার্টি আছে। আমরা কালকেই বিস্তারিত শুরু করেছি এটা নিয়ে। ও আচ্ছা, তাহলে তো জানা আছে। এবং এটা তো পাকিস্তানকে বলছে যে টেররিস্ট হিসেবে করা হোক। এটা যদি নাও হয়, যদি এটা পাস নাও হয়, এখন আমেরিকা টার্মালে রয়েছে এবং সেনেট মানে ওদের কংগ্রেসের ইলেকশন এখনো পেন্ডিং। যাই হোক, যদি নাও হয়, এটা বিস্তারিত ডিসকাশন হবে, এবং পাকিস্তান কেন টেররিস্ট সেই হাজারখানেক গ্রাউন্ড দিয়েছে। আমি এই শেষ পার্টটা দিয়ে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটা করব, যে আন্তর্জাতিক জনমতকে পাল্টা আঘাত করার পর ভারত তার পাশে পাবে? এর আগেও আফগানিস্তান ইস্যুতে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানকে ঘাঁটাতে চায়নি, তার বিরাগ ভোজন হতে চায়নি। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট, তাদের পেন্টাগনের তো চিরকালই একটা পাকিস্তান প্রীতি আছে। আমার ধারণা ওখানে একটা বিল্ট ইন কিছু আছে, স্লো থিঙ্কিং, মানে
চোখে ঠুলি পড়া কিছু স্ট্র্যাটেজিক এক্সপার্টস যারা বেশি কিছু দেখতে পারে না, শুধু ইমিডিয়েট কেন কোথায়, তাদের সঙ্গে আইএসআইয়ের ইত্যাদি এদের লেনদেন আছে। মানে এটা আমি বলবো আমেরিকার পাকিস্তানের রিলেশনশিপ অনেকটা আরকে স্টুডিওর যে সিম্বল আছে না, রাজ কাপুরের হাতে নার্গিস শুয়ে পড়েছে আর রাজ কাপুরের হাতে ভায়োলিন ছিল, এখানে আমেরিকার হাতে নার্গিস মানে পাকিস্তান অজ্ঞান হয়ে যাচ্ছে, বলছে বেশি প্রেশার দিও না, আমি কিন্তু মরে যাব। তখন ওই ভায়োলিনের বদলে অক্সিজেন মাস্ক দিয়ে মাঝে মাঝে চাকার দিয়ে রাখছে, ব্যাপারটাই। কাজেই আমেরিকা নিজেই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকা এবং ওয়েস্ট ইউরোপের বহু মিডিয়াতে, মানে আমি জার্মান মিডিয়া পড়ি, জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ি, তাতে সমানে ওরা ওয়ারি প্রকাশ করছে যে আফপাক বর্ডারে যে টেররিস্ট ঘাঁটিগুলো আছে সেইখানে ইউরোপিয়ানরা গিয়ে ট্রেনিং নিয়ে চারিদিকে ছড়িয়েছে, এবং বেলজিয়ামে যে অ্যাটাক, ফ্রান্সে অ্যাটাক, অনেকেই পাকিস্তান সঙ্গে একটা লিঙ্ক আছে, তাদের ট্রেন্ড। ওদের পাকিস্তান যে একটা সত্যিকারের থার্ড রেট কান্ট্রি, এই বিষয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ওপিনিয়ন কোনো মোটামুটি ভারতের ফেভারেই আছে। আমি দ্রুত অনুপদার কাছে আরেকবার চলে যাব, তার দ্বিতীয় রেখাচিত্র অনুপদা শেষ করেছেন। অনুপদা, এটা হলো যে একটা যুদ্ধের পরিস্থিতি মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু যুদ্ধ হলে আমরা জানি যে খুব একটা আমাদের কিন্তু লাভ হয় না, সাধারণ মানুষের কোনো লাভ হয় না, কারণ এই যুদ্ধে সবচেয়ে সম্মুখ সমরে যারা আসে তারা হলো মানুষ, ঠিক দুদেশের মানুষ, সেই মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অসাধারণ অসাধারণ, যে কোনো শিল্পী বোধহয় যুদ্ধ বিরোধী, আর অনুপদার এই রেখাচিত্রে আরেকবার সেটা প্রতিফলিত হচ্ছে। আমি এই যুদ্ধ নয়, একদিকে যেমন যুদ্ধ উন্মাদনার দামামা বাজছে চতুর্দিকে, সেরকম আরেকটাও অনেক সংশয়বাদী এর সঙ্গে ভারতের রাজনীতি এবং পাকিস্তানের রাজনীতিকেই জড়াচ্ছে। আমি সুয়েতদার কাছে আসবো, আমি দ্রুত একবার দেখব নওয়াজ শরীফ, তিনি দেশে যতবার আর্থসামাজিক ক্ষেত্রে বিপাকে পড়েন বা উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে, বহুবার তিনি সামনে কিন্তু ভারত বিদ্বেষ বা কাশ্মীর ইস্যুটাকে তুলে ধরেন। একবার নয়, একাধিকবার আমাদের এবিপি আনন্দ আর্কাইভ থেকে নওয়াজ শরীফের পুরনো বক্তব্য আমরা তুলে ধরছি। দেখুন। বুরহান ওয়ানি, the young leader murdered by Indian forces. রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বার্ষিক অধিবেশনে নওয়াজ শরীফের বক্তৃতা জুড়ে একটাই বিষয়, কাশ্মীর। পর্যবেক্ষকদের একাংশ বলছেন পাকিস্তানে ক্ষমতায় যেই থাকুক না কেন, নিজের গদি বাঁচাতে তাকে কাশ্মীর ইস্যু জিইয়ে রাখতেই হবে। সে এখনকার নওয়াজ শরীফ হোক কিংবা আইয়ুব খান, ইয়াহিয়া খান কিংবা জুলফিকার আলী ভুট্টো। শোনা যায় একসময় নাকি মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির কাছে কাশ্মীর আদায় করে দেওয়ার আবদার পর্যন্ত করে ফেলেছিলেন পাক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান। আরেক সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তো এক ঝটিকা আক্রমণে কাশ্মীর ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিলেন, কিন্তু তা তো সাফল্যের মুখ দেখেইনি। উল্টে তাঁর আমলেই ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশ তৈরি করে দিয়েছিলেন। 90,000 পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। এই রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়েই পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এ পর্যন্ত বলেছিলেন যে কাশ্মীরকে স্বাধীন করতে তারা 1000 বছর ধরেও লড়তে রাজি আছেন। Jammu and Kashmir is a disputed territory between India and Pakistan. It is more a part of Pakistan than it can ever be with India, with all her eloquence and with all her extravagance with words. কাশ্মীরকে অশান্ত করতে উগ্রপন্থীদের ট্রেনিং দেওয়া এবং অর্থ সাহায্যের পূর্ণাঙ্গ প্ল্যান তৈরি করেছিলেন পাকিস্তানের আরেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক। জেনারেল পারভেজ মুশারফও একসময় কার্গিল যুদ্ধের মধ্যে দিয়েই দেশবাসীর মন জয় করেছিলেন, কিন্তু তিনিও সাফল্যের মুখ দেখেননি। আর এখন নওয়াজ শরীফ, তাঁর গলাতেও সেই কাশ্মীর। অনেকেই বলছেন নওয়াজ জানেন কাশ্মীর নিয়ে না খোঁচালে তাকেও গতি হারাতে হবে, কারণ আশফাক পারভেজ কায়ানি বা রাহিল শরীফের মতো জেনারেলরাই পেছন থেকে সব নিয়ন্ত্রণ করেন, আর করেন হাফিজ সঈদ, সালাউদ্দিনরা। তাই তাদের চটিয়ে কাশ্মীর নিয়ে চুপ থাকলেই বিপদ। কিন্তু ভারতও বারবার বুঝিয়ে দিয়েছে কাশ্মীর অবিচ্ছেদ্য অঙ্গ, ছাড়ার প্রশ্নই নেই। অন্য কোনো কথা থাকলে হতে পারে, তবে তার আগে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। Pakistan must dismantle the infrastructure of terrorism if it has to be seen as a responsible member of the Committee of Nations. আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরকে ইস্যু করতে চাইলেও ব্যর্থ হয়েছেন নওয়াজ শরীফ। কেউ তার ডাকে সাড়া দেয়নি। উল্টে বলুচিস্তানে পাক সেনার অত্যাচার, হাজার হাজার বালুচকে হত্যার ঘটনা মনে করিয়ে দিচ্ছে পাক জেনারেল টিক্কা খানের কথা, যিনি অবর্ণনীয় অত্যাচারের জন্য বুচার অফ বালুচিস্তান বলে কুখ্যাত। তাই কাশ্মীরের প্রসঙ্গ তুলে পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানে অত্যাচারের ঘটনা লুকোতে পারছে না ইসলামাবাদ। এবিপি আনন্দ।
সুজাতদা আপনার কাছে আসবো। একদিকে যুদ্ধ যুদ্ধ জিগির, আমি খুব সচেতনভাবে জিগির শব্দটা ব্যবহার করলাম, এবং ভারতীয় রাজনীতিতে, উপমহাদেশের রাজনীতিতে ভারত পাকিস্তান রাজনীতির ক্ষেত্রে তাকে এক করে দেখা, মানে যুদ্ধ জিগির তোরে রাজনৈতিক লাভ ঘরে তোলা, এই অভিযোগ কিন্তু বিরোধীদের দিক থেকে আসতে শুরু করেছে। না, আমি যুদ্ধ বিরোধী, আমার অবস্থান হচ্ছে আমি প্যাসিফিস্ট, বলে আমি যুদ্ধ চাই না। তাতে আমাদের দেশের, ওদের দেশের তরুণ ছেলেদের এই প্রাণ চলে যাওয়া এবং সাধারণ মানুষের যুদ্ধের কি পরিস্থিতি হয় সিরিয়া আমরা দেখছি। হলো সুজাতদা, কিন্তু যুদ্ধ তো জনমতের উপর নির্ভর করে না, রাষ্ট্রনায়করা সিদ্ধান্ত নেয়। যুদ্ধ জনমতের উপর নির্ভর করে না, তাহলে জনগণের জন্য মতবাদ, আমাদের ট্যাক্সের পয়সায় যুদ্ধ হবে কি হবে না, এটাও তো বড় প্রশ্ন। আমাদের ট্যাক্সের পয়সায় মানুষ এই যুদ্ধের মধ্যে যাবে কিনা শাসক পার্টি তার রাজনৈতিক সুবিধার্থে, তাহলে আমরা তার বিরোধিতা করব। রাষ্ট্রের হাতে যদি এক্সক্লুসিভ পাওয়ার হয়, জনগণ যদি কোনো মতবাদ দিতে না পারে কোনো দেশে, তাহলে সেটা গণতান্ত্রিক দেশ নয়। অ্যাগ্রেশন ইউনাইটেড নেশনের নিয়ম অনুসারে কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। ওয়ার শব্দটা ইউনাইটেড নেশনের চার্টারে এখন এই রকম পরিস্থিতি, যদি পাকিস্তানের যে ইনভলভমেন্ট লাস্ট ঘটনায় আগের পাঠানকোট থেকে শুরু করে পাকিস্তান নিঃসন্দেহে ভারতবর্ষের মধ্যে বারবার হস্তক্ষেপ করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের নানা জায়গায় অপারেশন করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ভারতবর্ষের যদি কোনো এভিডেন্স থাকে, ইউনাইটেড নেশনের ফোরামে, অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে সমস্ত এভিডেন্সগুলো পেশ করা এবং কূটনৈতিকভাবে অন্য কোনো স্যাংশনের মাধ্যমে, নিন্দার মাধ্যমে পাকিস্তানের উপর চাপ দেওয়া। মানে আমি বলছি যে 18 জন জওয়ানকে মারা হলো, আমি বলছি আমি কি আন্তর্জাতিক আদালত আর ইউনাইটেড নেশনসে যাব? মানে আমি বলছি মারা গেছে সে তো ভারতবর্ষ, তার সৈনিক মারা গেছে ভারতবর্ষ, তার তো তার অ্যাকশনটা নেবে। অ্যাকশনটা হচ্ছে ধরুন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক জনমত নিজের পাশে পাওয়া, তাহলে ভারতবর্ষের পাকিস্তান ইন্ডিয়া ডেমোক্রেটিক, পাকিস্তান ইজ নট এ ডেমোক্রেটিক স্টেট যেভাবে ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টেট। সেখানেই তো পাকিস্তানের গণতন্ত্র ফেইল্ড গণতন্ত্র, যেটা ইন্ডিয়াতে ফেইল গণতন্ত্র নয়। বাংলাদেশ, পাকিস্তান এরা সমস্ত ফেইল, যেখানে ভারতবর্ষের গণতন্ত্র অনেক বেশি। আপনি জানি না রসিকতাটা শুনেছেন কিনা যে নওয়াজ শরীফ আসলে হচ্ছে পাকিস্তানের সেনাধ্যক্ষ রাইস শরীফের পররাষ্ট্রমন্ত্রী। ভারত পাকিস্তান মানুষের মধ্যে সুসম্পর্কের জেরে আমি পাকিস্তান গেছি, সেখানকার সাধারণ মানুষের সাথে আমরা বহুদিন অনেকদিন ছিলাম, কথা বলেছি। কেউ যুদ্ধ চায় না, তারা সুসম্পর্ক চায়, ব্যবসা বাণিজ্য চায়। দুটো শাসক পার্টি বা আমেরিকার একটা বৃহৎ ইন্টারেস্ট উপমহাদেশে আছে, চীনেরও একটা ইন্টারেস্ট আছে। এইগুলো যতক্ষণ না নিউট্রালাইজ করে আমি স্ট্রাইক করব, বা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর প্রতি সমস্ত সম্মান রেখে ওই ফিদায় বাহিনী করা মানে আগুন নিয়ে খেলা। তুমি বালোচকে তুমি বলছো আমি এখানে প্রোটেকশন দেবো, ওরাও বলবে তাহলে কাশ্মীরের সেপারিস্টদের আমরা প্রোটেকশন, এই আগুন নিয়ে খেলতে খেলতে বেশ। আমি এখানে সমীর রাইচের কাছে জানতে চাইবো, সমীরদা, কোথাও কি ভারতের সৌজন্যকে বারবার দুর্বলতা হিসেবে বিশ্ব মানচিত্রে হাজির করা হয় এবং দুর্বলতা হিসেবে ধরা হয়, একের পর এক আক্রমণ আসতে থাকে? দেখো, প্রথম কথা এটা সৌজন্য কিনা আমি জানি না, এটা সৌজন্য না কূটনীতি সেটা তো আলোচ্য বিষয়। আমার প্রথম কথাটা হলো যে যুদ্ধ নিশ্চয়ই আমরা কেউই চাই না, কোনো সভ্য মানুষ, কোনো সাধারণ নাগরিক যুদ্ধ চান না। যদি আমরা যুদ্ধ নাই চাই সারা পৃথিবীব্যাপী, তাহলে প্রত্যেকদের মিলিটারি আছে কেন? প্রত্যেকের এই সিকিউরিটি ব্যবস্থাটা কেন? তাহলে এই কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে কেন? আমি বলছি কিন্তু আত্মরক্ষার জন্য একটা বাহিনী, একটা রাষ্ট্রকে আত্মরক্ষার জন্য যদি বাহিনী রাখে, তাহলে এবার আমি পাকিস্তান বলে বলছি না, যারাই এই ধরনের নাশকতার কাজ করছে, ধরা যাক এটা ইন্ডিয়ার মধ্যেই হতো, যদি এই নাশকতা হতো, তাহলে কি আমাদের প্রতিরক্ষা দপ্তর কি তার স্টেপ নিতেন না? শুধু পাকিস্তান থেকে আমি স্টেপ নেব না, এটা তো আমি বিশ্বাসী তা নয়। ভারতের তো একটা নীতি হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক। আমি এখন দরকার নেই, কিন্তু আমরা যখন আমাদের একটা মিলিটারি আছে, আমাদের যে সীমানা রয়েছে তাকে রক্ষা করা, ভারতীয় নাগরিককে রক্ষা করা, প্রতিরক্ষা দপ্তরের যে কাজটা, সেটা তো ওনারা করতেই পারেন। আমি বলছি না যে গিয়ে একদম হামলে করতে, কিন্তু সেই রামকৃষ্ণর ভাষাতে কতগুলো জায়গায় কিন্তু ফোর্স করার দরকার আছে। আমরা যদি ফোর্স না করি, তাহলে কিন্তু এটা সমূহ বিপদ। এবং আমি মনে করি, আবারও বলছি, শুধু পাকিস্তান নয়, যেখানে এই ধরনের সন্ত্রাসবাদ আছে, সেটা কিন্তু নৈতিকভাবে সেটাকে ধ্বংস করা উচিত। কেন? আজকে আমি বলছি পাকিস্তানকে অ্যাটাক করা উচিত না, আমি যদি বলি, সঙ্গে সঙ্গে আমরা যখন দেখছি যে উড়িতে 18 জন সৈনিক মারা গেলেন, তারা তো কাউর বাড়ির ছেলে, ঠিক
তাদের পরিবারগুলোকে আজকে ভারত সরকার কি জবাবটা দেবে? এক নম্বর কি বলবে যে না, যারা মেরেছে তারা তো ভাই পাকিস্তানে থাকে, তাহলে তাদের কিছু করা যাবে না, এটা হতে পারে ফাইন। আমি পাক নীতি নিয়ে দ্রুত একবার দেখবো যে আজকে যারা আসবো তারা যখন বিরোধী ছিলেন কি ভাষায় কূটনীতিকে তারা আক্রমণ করতেন, এবং এখন আবার বিরোধীদের বক্তব্য যে সরকারের কূটনীতি নরম নীতি। সত্যি কি তাই? দেখুন, পাকিস্তানের অ্যাবোটাবাদে অপারেশন জেরোনিমো চলার সময় ওয়াশিংটনে বসে গোটা অভিযান দেখার বারাক ওবামার এই ছবি পরবর্তী সময় ভাইরাল হয়ে যায়। সিল বাহিনী পাকিস্তানে ঢুকে লাদেনকে মারছিল, ওবামা তা দেখছিলেন। আর এবার ওয়ার রুমে নরেন্দ্র মোদী। কিন্তু সবই তো হচ্ছে, সরকার ব্যবস্থাটা নেবে কখন? কেন হঠাৎ করে গুরুদাসপুর, পাঠানকোট, উরি একের পর এক হামলা চালাতে পারছে জঙ্গিরা? কেন ভারতীয় সেনাকে বারবার প্রাণ দিতে হচ্ছে? বিরোধী আসনে থাকাকালীন তো এমনটা হলে কংগ্রেস সরকারকে দুষতে এক সেকেন্ডও সময় নষ্ট করতেন না নরেন্দ্র মোদী। हिंदुस्तान का हर इंसान आज चीख चीख करके कह रहा है कि क्या हो रहा है, हमारे देश के जवान मारे जा रहे हैं और हिंदुस्तान सर झुका रहा है। বিরোধী থাকাকালীন পাক প্রতিনিধিদের সঙ্গে ইউপিএ সরকারের মন্ত্রীদের বৈঠক নিয়ে খোঁচা দিতেও ছাড়তেন না মোদী। हमारे जवानों के जो सर काट लिए गए थे, भारत के विदेश मंत्री जयपुर जाकर के पाकिस्तान के मेहमानों को बिरयानी खिला रहे थे और कहते क्या है, ये प्रोटोकॉल है। पाकिस्तान की सेना हमारे देश के जवानों पर गोलियां चलाए और आपकी सरकार बिरयानी का भोजन करे। অথচ প্রধানমন্ত্রী হয়ে মোদী নিজেই লাহোরে নওয়াজ শরীফের নাতনির বিয়েতে উড়ে গিয়েছেন, কাশ্মীরি চা খেয়েছেন, শাল শাড়ি দেওয়া নেওয়া করেছেন, আর পাকিস্তান জঙ্গি পাঠিয়ে ভারতকে রক্তাক্ত করেছে। অনেকেরই প্রশ্ন, মোদী এবার কি বলবেন? কেউ কেউ আবার এ প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছেন লোকসভা ভোটের আগে অমিত শাহের সেই দাবির কথা, যখন তিনি বলেছিলেন মোদী প্রধানমন্ত্রী হলে অনুপ্রবেশকারীরা এদেশে ঢোকার সাহস দেখাবে না। কিন্তু মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কখনো গুরুদাসপুর, কখনো উধামপুর, কখনো পাঠানকোট, কখনো উরি জঙ্গি হামলায় প্রাণ দিয়েছে ভারতীয় জওয়ানদের। প্রশ্ন একটাই, কখন পাকিস্তানকে জবাব দেওয়া হবে? এবিপি আনন্দ। দেখো, ৭৫ দিন হয়ে গেল কাশ্মীরে কিন্তু কারফিউ, এটা কিন্তু ভালো নয়। তোমরা দেখাচ্ছ যে এর আগে যখন নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কি বলেছেন আমরা সবই জানি, এবং পাশাপাশি আমরা চাইছি যে সরকার সঠিক সিদ্ধান্ত নিক, ফ্লিপ ফ্লপ যাতে না করে, একটা ভালো পাকিস্তান পলিসি স্পষ্ট করে। উনি শরীফকে ডেকেছিলেন, আবার পরবর্তীতে দেখা গেল যে ফরেন সেক্রেটারি লেভেলের মিটিংটা সেটাকে ভণ্ডুল করা হলো। উনি তারপরে আবার চলে গেলেন ইয়েতে নওয়াজ শরীফের বাড়িতে নেমন্তন্ন খেতে। আরো পরবর্তীতে দেখা গেল পাঠানকোটে ISI কে ডেকে ইনভেস্টিগেট করা। এগুলি ঠিক না। ভারত সরকার স্থির সিদ্ধান্ত নিক, গ্রহণ করুক। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা, আমাদের দেশের মানুষ, আমরা সবাই এই সরকারকে সমর্থন করব। নির্দিষ্ট আসল জায়গাটা কি এখন যেটা দাঁড়িয়েছে, আমরা যেটা আলোচনা করছি, সারা দেশের এখন যেটা মত যে মোদী সরকার এসে প্রোটোকলের যে রাস্তা সবাই বলতো, একটু আগে সুগতবাবু এরাও বলছিলেন, সেটা নিঃশেষ না হওয়া পর্যন্ত করলে সেই প্রশ্নই উঠতো যে বন্ধুত্ব, ভারত তো বন্ধুত্ব চায়। আজকে সেই জায়গা নিঃশেষ হওয়ার পরেই বলেছে কেউ আনপানিশ যাবে না, তার জন্য ওয়ার রুম। কিন্তু তার আগে মানে সুগতর একটা কথা বলি, আমি একটা মিল খুঁজে পেলাম ওর কথাতে, পুরনো বন্ধু। পূর্ব মেদিনীপুরের নকশালরা যখন হামলা করছিল তখন তাদের হত্যাটাকে বড় করে দেখা হয়নি, তারা যাদের হত্যা করত এরা তখন বলতো যে যারা ধরা পড়লো পুলিশে তারা যেন ইন্ডিয়ান সিস্টেমে বিচার পায়। ঠিক একই কথা আজকে বলছেন যে পাকিস্তান ঢুকে করুক, ভারত তো ভালো কান্ট্রি, ভারত কেন মারবে? আমি শেষে শিল্পীর কথা দিয়ে শেষ করব। আমাদের অনুপ্রায় তার পরবর্তী ছবি আমি এইভাবে বলিনি, তুই মিস ইন্টারপ্রেট করেছিস আর বোঝোনি কিছু। অনুপদা, নিঃসন্দেহে শান্তির পরাবর কিছুই না, কারণ আমরা যুদ্ধ কেউই চাই না। একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ভারত পাকিস্তান সর্বত্রই যেন শান্তির পরিবেশটা থাকে। আমরা
সেই একেবারে নিঃসন্দেহে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ চান না, কিন্তু পাশাপাশি জওয়ানদের রক্তক্ষরণও চান না, নাশকতাও চান না, বন্ধ হোক সেগুলো। আমি এই অনুষ্ঠান শেষ করব আমি মনোজ ঠাকুরের কথা আপনাদের দেখিয়ে। কে এই মনোজ ঠাকুর? কিছুদিন আগে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি আবৃত্তি, এবং সেনা জওয়ান বলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছিল। এবিপি আনন্দ সিমলায় খুঁজে বের করেছেন মনোজ ঠাকুরকে। তিনি সেনা জওয়ান নন, তিনি হচ্ছেন হিমাচল প্রদেশের পুলিশ কর্মী। তার পরিচয় এবং তার যে সৃষ্টি ক্যামেরায় ধরা পড়েছে এবং গোটা দেশ জুড়ে এই মুহূর্তে জনপ্রিয় হয়েছে, সেই জনপ্রিয় সৃষ্টির আবৃত্তি স্রষ্টাকে দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। पाकिस्तान एक कान खोल कर सुन ले, अब की ये जंग छिड़ी तो नामो निशान नहीं होगा, कश्मीर तो होगा लेकिन पाकिस्तान नहीं होगा। উরির সেনা ঘাঁটিতে হামলার পর ভাইরাল এই ভিডিও ঘুরছে লোকের মুখে মুখে, যেখানে কবিতার ছন্দে পাকিস্তানকে বার্তা, বদলার হুঁশিয়ারি, ভারত কি পারে তা আরও একবার ইসলামাবাদকে মনে করিয়ে দেওয়া। ভারত মাতার নাম নিয়ে এই উর্দিধারী যখন পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন, তখন যোগ্য সঙ্গত দিচ্ছেন সহকর্মীরা। কখনো লড়াইয়ের শপথ নিয়েছেন, बहुत हो चुकी मक्कारी, बहुत हो चुका हस्तक्षेप, समझा दो उनको वरना भभक उठेगा पूरा देश। देश अगर हो गया खड़ा तो त्राही त्राही मच जाएगी, पाकिस्तान के हर कोने में महाप्रलय आ जाएगी। क्या होगा अंजाम तुम्हें इसका अनुमान नहीं होगा, कश्मीर तो होगा लेकिन पाकिस्तान नहीं होगा। যার বাধা ছন্দে আজ গলা মেলাচ্ছে গোটা দেশ, তিনি মনোজ ঠাকুর, হিমাচল প্রদেশ পুলিশের হেড কনস্টেবল। কিন্তু কিভাবে ভাইরাল হলো তার এই পাক বিরোধী কবিতা? एक साथी कांस्टेबल है मनोहर कुमार जी, हमारी बटालियन में चंबा जिले के, तो उन्होंने बोला कि सर हम इसको YouTube में डालते हैं। मैंने बोला यार कोई इशू तो नहीं खड़ा हो जाएगा, तो ऐसे नहीं। उन्होंने बोला नहीं सर ऐसा कुछ भी नहीं होगा, और मैं अपने अकाउंट से करता हूँ, अगर आप ये नहीं करेंगे मैं अपने अकाउंट से कर देता हूँ, अगर आपको कोई दिक्कत आ रही है तो। উরি হামলায় শহীদ হওয়া সেনা জওয়ানদের জন্য মনোজের শ্রদ্ধাঞ্জলি। तो जख्म दिए हैं तूने 1947 से अब तक, प्रतिशोध लेना ही होगा अब हमें, आखिर हम चुप रहे भी तो कब तक। टूट चुका है बांध अब हमारे सब्र का, करना ही पड़ेगा इंतजाम अब तेरी कब्र का। कई मौके दिए तुझे हमने सुधरने के, पर तू नीच था सुधरा ही नहीं अब तक। दुनिया के सामने रोना रोता है अपने कर्मों का, कभी नहीं समझा कि आतंकवाद धंधा नहीं है मुस्लिम धर्मों का। একজন সাধারণ পুলিশ কর্মী, দেশকে ভালোবাসেন, সেই দেশপ্রেম থেকেই কবিতা বাঁধতেন। তার সেই কবিতাই আজ যেন হয়ে উঠেছে পাক বিরোধিতার থিম সং। তার সুরেই কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন বলছে, धारा हर मोड़ बदल कर लाहौर से गुजरेगी गंगा, इस्लामाबाद की छाती पर लहराएगा भारत का झंडा। रावलपिंडी और कराची तक सब कुछ गार्थ हो जाएगा, सिंधु नदी के आर पार पूरा भारत हो जाएगा। फिर सदियों सदियों तक जिन्ना जैसा शैतान नहीं होगा, कश्मीर तो होगा लेकिन पाकिस्तान नहीं होगा। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট, পাওয়ার্ড বাই খাদিমস ওয়াকিয়ার টপ, সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে।